হিন্দু বাঙালির কাছে আগামী 90 দিন একটা ভয়ঙ্কর সময়। তৃণমূল আর 89 দিন, অনলি 89 ডেজ, সেটা এরা বুঝে গেছে বেশিরভাগ কোম্পানি। আজকে সুপ্রিম কোর্ট যদি এই পুরো ঘটনায় মমতা ব্যানার্জিকে ক্লিন চিট দেন, আমি আবার বলছি, যদি ক্লিন চিট দেন, ভারতে ইডি বলে যে সংস্থাটি আছে সেই সংস্থাটির কোনো গ্রহণযোগ্যতা থাকবে না। যে কোনো রাজ্যে যাবে, ওখানকার চিফ মিনিস্টাররা পিটিয়ে ইডি লোকেদের বের করে দেবে। যদি 356 ধারার প্রভিশন এর পরেও না থাকে, তাহলে কিন্তু পশ্চিমবঙ্গ আগামী দিনে পশ্চিম বাংলাদেশ হয়ে যাবে। আমি একটা কথা বলছি, এবার কিন্তু ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসছে, এটা নিয়ে যেন আপনাদের কোনো সন্দেহই না থাকে। দেখুন, প্রথমত কোনো বাঙালির আগামী 90 দিন ঘুমানো উচিত না। হিন্দু বাঙালির কাছে আগামী 90 দিন একটা ভয়ঙ্কর সময়। এই 90 দিন ঠিক হবে হিন্দু বাঙালি বাঁচবে না হিন্দু বাঙালিকে আবার যেরকম একসময় ঢাকা বরিশাল ছাড়তে হয়েছিল, সেরকম কলকাতা, বহরমপুর, শিলিগুড়ি ছাড়তে হবে। সেটা হিন্দু বাঙালিকে ঠিক করতে হবে। ফলে তারা, আমি আমি যেমন ঘুমাচ্ছি না, আমার মনে হয় যে তাদেরও জেগে থাকা উচিত। এই বেলডাঙ্গার ঘটনা, মুর্শিদাবাদের শামসেরগঞ্জের ঘটনা, মালদার ঘটনা, এগুলো দেখার পর কোনো বাঙালির ঘুমানো উচিত না আগামী 90 দিন। এবার ঘটনা হচ্ছে যে গতকাল যে মেয়েটি আপনি দেখছেন, যে মেয়ে সোমা মাইতি, দেখুন ওরা ওখানে গেছিল একটা মিথ্যা প্রচারের জন্য কিছু ডকুমেন্ট আনতে। এর আগেও ওই যে টিভি চ্যানেল আছে, তারা বিভিন্ন সময় বিভিন্ন মিথ্যা প্রচার করেছে। ওরা মিথ্যা প্রচার করতে গেছিল যে অন্যান্য জায়গায় হিন্দুরা আছে, হিন্দুরা মুসলমানকে মেরেছে। তা নয়, ওখানে একটি লোক সুইসাইড করেছে, একটি মুসলিম পরিযায়ী শ্রমিক, সে সুইসাইড করেছে। সেটার উপর একটা গল্প বানাতে গেছিল এই 24 ঘন্টা। কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, একজন সেকুলার হিন্দু নামধারী হোক বা সত্যিকারের হিন্দু হোক, সবাই কিন্তু মুসলিমদের কাছে সমান। আমি আবার বলছি, সেকুলার হিন্দু নামধারী এবং সত্যিকারের হিন্দু, এই দুজনের মধ্যে কোনো পার্থক্য কিন্তু মুসলমানরা করে না। যে জন্য গতকাল 24 ঘন্টার ওই সাংবাদিককে তারা পিটিয়েছে। আজকে আজকে তারা পিটিয়েছে এবিপি আনন্দের একজনকে। এরা সব সেকুলার চ্যানেল, এরা সব হিন্দুত্ববাদের বিরোধী, এরা সবাই বিশ্বাস করে যে এখানে সবাই সমান। কিন্তু তাদের কাছে কিন্তু ওরা এক বৃন্তে দুটি কুসুম বলে না মেনেছে 24 ঘন্টার ওই সাংবাদিককে, না এবিপি আনন্দের ওই সাংবাদিককে। তারা কিন্তু এক বৃন্তে দুটি কুসুম বিশ্বাস করে না, এবং তাদের কাছে এরা সবাই শত্রু, তাদের কাছে এরা সবাই কাফের, এবং কাফের বলেই তাদের তাড়া করেছে এবং তাদের তাড়া করে পিটিয়েছে। ফলে আগামী দিনে এখনো পর্যন্ত যে 2 থেকে 2.5% বাঙালি সেকুলারিজমে বিশ্বাস করেন, তারা একবার ভেবে নিন যে আপনাদের বাপ ঠাকুর দ্বারা একদিন ওখান থেকে পালিয়ে এসেছিল, বরিশাল ঢাকা থেকে। অশোক মিত্র, ইরা মিত্র ওই দেশ থেকে পালিয়ে এসেছিল। আজকে আপনারা আবার পালিয়ে এখান থেকে ভুবনেশ্বরে যাবেন বা ওয়ারাঙ্গলে যাবেন, সেখানে গিয়ে থাকবেন, না শেষ জীবনটা এখানে কাটাবেন? এটা ঠিক করতে হবে আপনাদের। বেলডাঙ্গা কিন্তু সিগন্যাল দিচ্ছে আপনাদের যে আর বেশি দিন হিন্দু বাঙালি এখানে নেই। বরিশাল ঢাকার মতো অবস্থা হবে, চিটাগাং এর মতো অবস্থা হবে, সিলেটের মতো অবস্থা হবে। না, আমি আপনার কাছে একটা বিষয় জানতে চাইবো, সুদীপ্ত দা, যে নির্বাচন অনতি দূরে, নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ হলো না এখনো পর্যন্ত। তার আগেই রক্তাক্ত পশ্চিমবঙ্গের ম্যাপের যে রক্তাক্ত ছবিটা প্রত্যেকটা নির্বাচনের পোস্ট ইলেকশনের যে ছবি আমাদের ন্যাশনাল মিডিয়ায় ঘুরে বেড়ায়, সেই ছবি কার্যত নির্বাচনের 2-3 মাস আগে। দেখুন, অন্যান্যবার আমরা দেখেছি যে খুব বেশি ইয়ে হয়, হিংসা হয় পঞ্চায়েত বা পুরসভা ইলেকশনের আগে। পঞ্চায়েত বা পুরসভা ইলেকশন পশ্চিমবঙ্গে হয়নি গত 15 বছর। একমাত্র একটি পুরসভা এরা জিতিয়ে দিয়েছিল সিপিএম কে, যাতে সিপিএম কে তুলে আনা যায় ওই নদিয়ার কোনো একটা জায়গায়, বাতকুল্লা না তাহেরপুর। এছাড়া আর কোথাও মিউনিসিপ্যালিটি ইলেকশন হয়নি। এবং এক জায়গায় মিউনিসিপ্যালিটি ঝালদাতে একজন জিতেছিল কংগ্রেস, সেই লোকটাকে তারা খুন করে দেয়। কিন্তু পুরো অন্যান্যবার এই দুটো ইলেকশনের সময় যেহেতু সেন্ট্রাল ফোর্স থাকতো, এরা ভোটের আগে সন্ত্রাস না করে ভোটের পরে সন্ত্রাসটা বাড়াতো। ভোটের আগে খুব একটা সাহস পেতো না, ভোটের পরে ভয়ঙ্কর সন্ত্রাস করতো। ভোটের আগে একটা চুপচাপ সন্ত্রাস করতো, লোকের বাড়ি গিয়ে থ্রেট দিত এটসেট্রা, যে আপনি ভোট দিতে যাবেন না। ভোটের পর আপনারা তো জানেন, 21-এ ভোটের পর আমাদের 56 জনকে খুন করেছে, 24-এ ভোটের পর খুন করেছে। অন্যান্য ইয়ে নিয়ে প্রায় 300 লোককে খুন করা হয়েছে বিভিন্ন ভোটের পর শুধুমাত্র, বাকি অন্যান্য গুলো তো ছেড়েই দিলাম আমি। এইবার এরা বুঝতে পেরেছে ভোটে হেরে যাবে। এবার ভোটে হার নিশ্চিত তৃণমূলের। তৃণমূল আর 89 দিন, আপনি আমার থেকে লিখে নিন,
তৃণমূল আর 89 দিন, অনলি 89 ডেজ, সেটা এরা বুঝে গেছে বেশি ভাইপো কোম্পানি। আজকে আপনি দেখছেন ওখানে মুসলমানরা রাস্তায় ওখানে অবরোধ করছে। আরেকটা অবরোধ আজকে শুধু মুসলমানরা অবরোধ করেনি, আজকে বহরমপুরে দ্বিতীয় অবরোধটি করেছে অভিষেক ব্যানার্জি। অভিষেক ব্যানার্জি বহরমপুরে কিছু একটা প্রোগ্রাম করতে যাচ্ছে, তার জন্য সকাল 10টা থেকে বিকেল 4টে পর্যন্ত বহরমপুর শহরে কোনো বাস ঢুকতে পারছে না, ওখান থেকে কোনো বাস বেরোতে পারছে না। বহরমপুর একটা অত্যন্ত কালচার সিটি, আমার বাবা ওখানে 5 বছর ছিলেন, আমরা জানি। ওখানে আজকেও আপনি এই কলকাতার কলেজ স্ট্রিটে যেরকম পুরনো বই সব মানে অসাধারণ সব বই আজকে পাওয়া যায়, মানে আপনি এবং গানের গানের প্রোগ্রাম বলুন, খেলাধুলা, অসাধারণ একটা সিটি। সেই বহরমপুর সিটির লোক আপনি মনে করছেন যে এরপর তৃণমূলকে ভোট দেবে? নো, তৃণমূল জিরো হয়ে যাবে ওখানে, তৃণমূল ওখানে শূন্য হয়ে যাবে। এবং সেটাই এরা বুঝতে পেরেছে। এবং শুধু তাই না, ওখানকার যে মুসলমানরা আছে সেই মুসলমানরাও কিন্তু এদের ভোট দেবে না, যদিও ওই হুমায়ুনকে দিয়ে চেষ্টা করছে ভোট টোট কাটিয়ে দেওয়ার। ওখানে মুসলমানরাও কিন্তু এদের খুব একটা সাপোর্ট করবে না। সেখানে যখন বুঝে গেছে ওরা এই অবস্থা, তখন এই অত্যাচারটা শুরু করেছে, রাস্তা রাস্তা আটকে দিচ্ছে। একদিকে অভিষেক ব্যানার্জি দেখুন, একদিকে NH-34 আটকাচ্ছে মুসলমানরা, আবার শহরের ভিতরটা আটকে দিচ্ছে অভিষেক ব্যানার্জি। মানুষ কোথায় যাবে আপনি বলুন আমায়? যারা ওই বহরমপুর শহর আর বেলডাঙ্গার মাঝখানে আটকে গেল, তারা কোথায় যাবে আপনি বলুন? এবার কিন্তু মুর্শিদাবাদে একদম সাফ, মানে একদম জিরো হয়ে যাবে মুর্শিদাবাদে তৃণমূল। এই যে আজকে যে অত্যাচারটা শুরু করলো, সাফার তো শুধু হিন্দুরা করছে না, সাফার তো মুসলমানরাও করছে। সাফার যখন মুসলমানরা করছে, আপনি বলতে চাচ্ছেন রাজ্যের, আপনি বলছেন তৃণমূল মুর্শিদাবাদ থেকে সাফ হয়ে যাবে, সাফার মুসলমানরাও করছে। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তো একদম সরাসরি যুক্তি দিচ্ছেন যে এটা মানে সংখ্যালঘুদের অসন্তোষ। মুখ্যমন্ত্রী বলছেন বেলডাঙ্গায় কাদের প্ররোচনা আছে আপনারা জানেন, আমি বলবো শান্তি বজায় রাখুন, কারো প্ররোচনায় পা দেবেন না। শুক্রবার ওদের জমায়েত হয়, রিমেম্বার, আমি রিপিট করছি সুদীপ্তদা, মুখ্যমন্ত্রী বলছেন যে শুক্রবার ওদের জমায়েত হয়, চিরকালই হয়, আমাদের দুর্গাপুজো শিবরাত্রিতেও জমায়েত হয়। আমি কি বারণ করতে পারি? ওদের ক্ষোভ সঙ্গত। আমি বলবো আমরা সর্বধর্ম সমন্বয়ে বিশ্বাসী, শান্তি বজায় রাখুন, সাংবাদিকদের মারধর করবেন না, কি বলবেন? আপনি দেখুন, এই যে মানে সো কল্ড এই শীর্ষেন্দু মুখোপাধ্যায় বা ইত্যাদি হিপোক্রিটরা, যারা এপার বাংলা ওপার বাংলা বলে দুই বাংলাকে এক করে দেয়, এই মুখ্যমন্ত্রী যিনি, ওনার খুব প্রিয় মুখ্যমন্ত্রী, তার এই কথাই আমি বলি, যখন নাকি বাংলাদেশে হিন্দুদের পুজো হয়, যখন বাংলাদেশে হিন্দুরা যারা ওখানে মানে সংখ্যালঘু, তাদের পুজো হয়, তখন ওখানে গিয়ে হিন্দুদের কুপিয়ে কাটে মুসলমানরা। আপনারা দেখেছেন 21-এ হয়েছে, 24-এ হয়েছে, 25-এ হয়েছে, মানে ভীষণ রকম ভাবে অত্যাচার করছে। যখন সরস্বতী পুজো হয়, যখন অন্যান্য কার্তিক পুজো হয়, এটসেট্রা। বেলডাঙ্গাতে কার্তিক পুজোর সময় কিভাবে অত্যাচার করেছে হিন্দুদের উপর আপনারা জানেন, কিভাবে অত্যাচার করেছে, এবং লোকজন পালিয়ে গেছে এখান থেকে। সেইখানে আপনি লক্ষ্য করুন, সেইখানে আপনি লক্ষ্য করুন, আমাদের দেশে এখানে ওরা বলছে ওদের ওদের যেদিন উৎসব, ওদের উৎসব সেদিনই ওরা অত্যাচার করবে। তার মানে ওপার বাংলা বা মুর্শিদাবাদ মালদায় হিন্দুদের পুজোর দিন ওরা অত্যাচার করবে, আবার এবার বাংলায় প্রত্যেক শুক্রবার ওরা অত্যাচার করবে। এটা কি? তার মানে প্রত্যেক শুক্রবার হিন্দুরা, মানে এটা যেটা মমতা ব্যানার্জি বোঝালেন, যে প্রত্যেক শুক্রবার পশ্চিমবঙ্গের মুসলমানরা পশ্চিমবঙ্গের হিন্দুদের উপর অত্যাচার করার অধিকার পেয়ে গেলেন, তাই তো? আমি আবার বলছি, এই কথাটার মানে হচ্ছে পশ্চিমবঙ্গে মুসলমানরা প্রতি শুক্রবার পশ্চিমবঙ্গের যে হিন্দু সংখ্যাগুরু আছে তাদের উপর অত্যাচার করার লাইসেন্স পেয়ে গেলেন, এবং লাইসেন্সটা দিলেন মমতা ব্যানার্জি, জাস্টিফাই করলেন। উনি বললেন যে প্রত্যেক শুক্রবার মুসলমানরা হিন্দুদের উপর অত্যাচার করতে পারে, এটাই তো উনি বললেন। এই কথা তো আর অন্য কোনো মানে হয় না। উনি গ্রিন সিগন্যাল দিয়ে দিলেন। এরপর থেকে যে কোনো শুক্রবার ওরা যদি আমাদের মারে বা আমাদের অত্যাচার করে, আমরা কিছু বলতে পারবো না। ওরা বলবে, এর আগে বলেছেন রাত 10টার পর কোনো মেয়েরা বেরোবে না, রাত 8টার পর মেয়েরা বেরোবে না, সন্ধ্যের পর মেয়েরা বেরোবে না। এখন বলছে মেয়েরা ওদের যখন জুম্মা বার হয় সেখানেও যাবে না। এবার এই 24 ঘন্টা এবি আনন্দ, যারা নাকি সো কল্ড মানে অতিবাম বাম নকশালদের যারা নাকি মুখপাত্র, তারা এবার দেখুক, তারা দিনের পর দিন তারা যে এই যে অন্যায়কে তারা মাথায় তুলেছে, তারা এই কার্ল মার্কসের মার্কসিজমের নামে তারা যে মাথায় তুলেছে, তারা যে ফ্র্যাঙ্কফুর্ট স্কুল অফ সোশিওলজির মানে বাণীতে তারা তারা যে মাথায় তুলেছে, তারা আজকে দেখুক। আজকে তাদের লোকেরা পেটানি খাচ্ছে শুধুমাত্র তাদের ম্যানেজমেন্টের জন্য। আজকে তাদের এরা মার খাচ্ছে, কর্মীরা, এবিপি আনন্দ বা 24 ঘন্টার কর্মীরা মার খাচ্ছে তাদের নকশাল ম্যানেজমেন্টের জন্য। তাদের নকশাল ম্যানেজমেন্টের যে সেই মার্কসিজম উদ্দীপনা আছে, তার জন্য তারা মার খাচ্ছে। তারা তাদের ম্যানেজমেন্টকে গিয়ে জিজ্ঞেস করুন যে কেন আপনারা এতদিন ধরে ওদের মাথায় তুলেছিলেন, জিজ্ঞেস করুন কেন মাথায় তুলেছিলেন তাদের।
কেন তাদের এই দুধেল গাইদের আপনারা এক বিন্দু দুটি কুসুম বলে মাথায় তুলেছেন? সেটা জিজ্ঞেস করুন এই আনন্দকে বা 24 ঘন্টাকে। আজকে এদের লোকেরা মার খেয়েছে, তার কারণ সম্পূর্ণভাবে এদের ম্যানেজমেন্ট। যারা আজ পর্যন্ত মুসলিমদের তোষণের ব্যাপারে এক পায়ে খাড়া। আমি একটা প্রশ্ন রাখবো যে আমরা দেখলাম সুদীপ্ত দা একদম সুপ্রিম কোর্টে, আমি একটু সরে আসছি অ্যাকচুয়ালি আবার ফিরবো, সুপ্রিম কোর্টে যে চিত্র গোটা দেশ দেখলো, মানে ইডি ভার্সেস রাজ্য সরকারের যে মামলা ছিল, তাতে রীতিমতো একাধিকবার ভৎসনার মুখে পড়তে হলো রাজ্যের মুখ্যমন্ত্রীকে এবং রাজ্য প্রশাসনকে। রীতিমতো সুপ্রিম কোর্টের যারা বিচারপতি ছিলেন তারা রীতিমতো বারংবার ভৎসনার সুরে বললেন যে মুখ্যমন্ত্রী শুধু এটা প্রথমবার নয় যে তিনি পৌঁছে গিয়ে নথি ছিনিয়ে নিয়েছেন। মুখ্যমন্ত্রী এর আগে রাজীব কুমার ডিজি, তাকে যখন গ্রেপ্তার করা হয়েছিল, মুখ্যমন্ত্রীর যে ধর্নায় বসা, একাধিক প্রসঙ্গ টেনে তারা বলছেন যে একটা প্যাটার্ন হয়ে গিয়েছে কোথাও গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সমস্ত যে মন্তব্য তিনি বেলডাঙ্গার ঘটনায় করছেন, কোথাও গিয়ে সুপ্রিম কোর্টের শুনানির পর থেকে কি মুখ্যমন্ত্রী একটু বেশ চাপে আছেন মানসিকভাবে? না 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 না। মুখ্যমন্ত্রী একটুও চাপে নেই, এবং কেন আমি সেটাও বলি মুখ্যমন্ত্রী কেন চাপে নেই। কারণ মুখ্যমন্ত্রী যে কাজটা করেছে সেটা যদি আমি আপনি করতাম, আমাদের এতদিনে জেলের ভাত খেতে হতো, আমরা জামিন পেতাম না। সেখানে এরা সুপ্রিম কোর্টে গেল, সুপ্রিম কোর্ট ডেট দিল, পরের দিন ডেট দিল, দেওয়ার পর সুপ্রিম কোর্ট এখন বলছে 15 দিন পর আবার ডেট পাওয়া যাবে উত্তর নেওয়ার জন্য। কি উত্তর দেবে? কি উত্তরটা দেবে? আজকে সুপ্রিম কোর্ট যদি এই পুরো ঘটনায় মমতা ব্যানার্জিকে ক্লিন চিট দেন, আমি আবার বলছি যদি ক্লিন চিট দেন, ভারতে ইডি বলে যে সংস্থাটি আছে সেই সংস্থাটির কোনো গ্রহণযোগ্যতা থাকবে না। যে কোনো রাজ্যে যাবে, ওখানকার চিফ মিনিস্টাররা পিটিয়ে ইডি লোকেদের বের করে দেবে। এরপর থেকে যে যেখানে ইচ্ছা চুরিচামারি করবে, ইডি তাদের ধরতে পারবে না। কারণ সুপ্রিম কোর্ট বৈধতা দিয়ে দিল যে ইডির এই ধরনের কোনো কাজ করার কোনো এখতিয়ার নেই। এবং আজকে জিজ্ঞেস করা হচ্ছে যে লোকাল পুলিশকে মানে লোকাল পুলিশ তো ভাগ নিয়েছে এইসব চুরির। লোকাল পুলিশ যারা নাকি এই কয়লা পাচারের ভাগ নিয়েছে তাকে জানিয়ে যেতে হবে যে আমি ওখানে তদন্ত করতে যাচ্ছি। সকাল 6:35 ইডি গিয়েছে, অভিষেক ব্যানার্জি রাজ্য সরকারের হয়ে বলছেন তিনি যে সকাল 6:35 ইডি গিয়েছে ওখানে রেড করতে, 11:35 রাজ্য সরকারের পুলিশদেরকে জানানো হচ্ছে মেল করে। পুলিশের ডিরেক্টর জেনারেল যেখানে নাকি এই পুরো জিনিসটার সঙ্গে যুক্ত, রাজীব কুমার যেখানে নাকি এই দেখুন, সুপ্রিম কোর্ট একটা অন্যায় করলো পশ্চিমবঙ্গের মানুষের সঙ্গে। সেটা হলো 31 তারিখে রাজীব কুমার রিটায়ার করবে, 3 তারিখে পরের ডেট। তার মানে কি রাজীব কুমারকে সাসপেন্ড করা হলো না, রাজীব কুমার ক্লিন চিট পেয়ে বেরিয়ে গেলেন এই পোস্ট থেকে। এরপর নতুন যে ডিজি আসবে তাকে ডাকা হবে। আমি বলছি সুপ্রিম কোর্টের এর আগে আরজি করের সময় আমরা দেখেছি সুপ্রিম কোর্টের মানে পজিশন, সুপ্রিম কোর্ট হাইকোর্ট থেকে কেসটা নিয়ে আরজিকর কেসটা পুরো ডুবিয়ে দিল। এবং আরজিকরের মেয়েটা যে আজকে জাস্টিস পায়নি, তার জন্য যদি একজন কেউ দায়ী হয়ে থাকে সে হলো সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি চন্দ্রচূড় সাহেব। চন্দ্রচূড় সাহেব এই মেয়েটিকে জাস্টিস পেতে দেননি। আজকে সুপ্রিম কোর্ট আবার একটা অন্যায় করতে চলেছে। আমি আবার বলছি সুপ্রিম কোর্টের উপর আপনি রাস্তায় 100টার মধ্যে 100টা লোককে জিজ্ঞেস করুন, 99টা লোক সুপ্রিম কোর্টের উপর তাদের কোনো ভরসা নেই। এবং সুপ্রিম কোর্ট আবার সেই জিনিসটাকে ড্র্যাগ করার চেষ্টা করছে। এবার কি হবে? আজ থেকে 3 তারিখে ডেট আসবে, দুজন জমা দেবে, সেইটা আবার পড়া শুরু করবেন, পরে আবার একটা ডেট দেবেন আরো 15 দিন পর, এই করতে করতে ভোট ক্রস হয়ে যাবে, পরের বছর জানুয়ারিতে শুরু হবে তদন্ত। না, আমি একটা কথা আপনার কাছে জানতে চাইবো, এই বিষয়টা না জানলে চলছে না যে আমরা একদিকে সুপ্রিম কোর্টের অশান্তি, অন্যদিকে বেলডাঙ্গার যে ঘটনা আমরা দেখতে পাচ্ছি সুদীপ্ত দা, আমি ইন্টারটুইনলি বলবো একাধিক ঘটনা ঘটছে রাজ্য জুড়ে। বেলডাঙ্গা কিংবা বাংলা, পশ্চিমবঙ্গ কি ভারতের বাইরে? হিন্দুদের জন্য আজ মুর্শিদাবাদ কি একটা বড় সংকেত? দেখুন একটা কথা বলছি, যে যেভাবে চলছে এবং যেভাবে সুপ্রিম কোর্ট হাত হাত গুটিয়ে বসে আছে, বা যেভাবে অন্যান্য সংস্থা বসে আছে, এবং শোনা যাচ্ছে যে 356 জারি করা যাবে না। একসময় নাকি সুপ্রিম কোর্ট রায় দিয়েছিল বোম্বাই কেসে, যে বোম্বাই কেসে যত ইচ্ছা অন্যায় করুক একটা রাজ্যের রাজ্য সরকার, সুপ্রিম কোর্ট ওই বোম্বাই কেসে এমন একটা রায় দিয়েছে যে 356 নাকি জারি করা যায় না। এরকম যদি অবস্থা হয়, তাহলে আমি বলছি পশ্চিমবঙ্গ আজ থেকে মানে আগামী দিনে দেশের বাইরে চলে যাবে। এসআর বোম্বাই কেস যেটা ওই সময় সুপ্রিম কোর্ট রায় দিয়েছে, ওই রায় থেকে আমাদের বেরিয়ে আসতে হবে এবং সুপ্রিম কোর্টকে এর জন্য আইদার পাল্টা রায় দিতে হবে, অর আইনে পরিবর্তন আনতে হবে, দেশের সংবিধান সংশোধন করতে হবে। নইলে আগামী দিনে আমি আবার বলছি, যদি 356 ধারার প্রভিশন এর পরেও না থাকে, তাহলে কিন্তু পশ্চিমবঙ্গ আগামী দিনে পশ্চিম বাংলাদেশ হয়ে যাবে। এবং আমি বলছি আজ থেকে 89 দিন পর এই রাজ্যে কিন্তু হিন্দুরা থাকতে পারবে না।
আমি একটা এই প্রশ্নটা রাখবো, এই প্রসঙ্গে এটাই আমার প্রশ্ন যে মুখ্যমন্ত্রী যখন বলে দিচ্ছেন একদিকে যে শুক্রবারে ওরা জমায়েত করে, আমি বলবো সোমবার দিন তো সাধারণত সুদীপ্তদা হিন্দুরা সাধারণত পবিত্র দিন বলে গণ্য হয় সোমবার দিনটা, একদম মহাদেবের সাথে আমাদের মানে হিন্দু ধর্মের প্রধান উপাস্য দেবতা মহাদেব, তার নামের সাথে সংযোগ রয়েছে সোমবারের, এবং সোমবারটাকে একটা শুভ দিন হিসেবে গণ্য করা হয়। তাহলে সোমবার দিন যদি হিন্দুরা কোনো রকম কোনো ইয়ে করেন, মুখ্যমন্ত্রীর স্টেটমেন্ট কি একই থাকবে? এবং আমি বলবো কাশ্মীর শান্ত হয়ে যায়, বেলডাঙ্গা শান্ত হতে তো সময়। আপনি সোমবারের কথা বলছেন, মুখ্যমন্ত্রীর পুলিশ মাস্টারমশাইদের পিটিয়ে তাড়িয়ে দিল, মুখ্যমন্ত্রীর পুলিশ যারা ডিএ পায় না তাদের মেরে তাড়িয়ে দিল, তখন মুখ্যমন্ত্রীর পুলিশ লাঠি চালাতে পারে। যে দুধের গাই দেখে তখন আইদা দুধের গায়ে লাথি খায়, যেরকম ওই সিএ আন্দোলনে লাথি খেয়েছিল আপনার ইয়েতে ওই হাওড়ায়, নইলে দুধের গাইদের গিয়ে হাত জোর করে, আজকে ডিএম না কে একজনকে দেখলাম এক অপদার্থ অফিসার, সে গিয়ে হাত জোর করে বলছে আপনারা চলে যান। তা দুধের গাইদের দেখলে হাত জোর করা, আর হিন্দুদের দেখলে ধরে পেটানো। এর আগের দিন হিন্দু সাধুদের কিভাবে সাধুদের উপর অত্যাচার করছে, একজন সাধু তিনি রাস্তায় কেঁদে ফেলেছেন, স্বামী বিবেকানন্দ তীর্থ মহারাজ উনি রাস্তায় কেঁদে ফেলেছেন, এমন মার মেরেছে একজন সাধুকে। আর সেখানে দুধেলদের দেখলে অন্য অন্য আইন। আপনি কি বলছেন? আপনি কোথায় যাচ্ছে? আমি বলবো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে আমরা আপনার কাস্টাডিতে, সুপ্রিম কোর্টে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন আমরা আপনার কাস্টাডিতে, প্লিজ বাঁচান। প্রধান বিচারপতিদের সামনে কেন বললেন মমতা বন্দ্যোপাধ্যায়? এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথমে বলেন আমাদের গণতন্ত্রকে বিপর্যয় থেকে বাঁচাতে হবে, আমাদের ইতিহাস ভূগোল সব যেন সুরক্ষিত থাকে। তিনি আরো অভিযোগ করে বলছেন যে মানুষের ভাবমূর্তি নষ্ট করা এখন একটা ট্রেন্ড, ইচ্ছাকৃতভাবে এজেন্সি অপমান করছে, প্লিজ মানুষকে বাঁচান। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন আমি আমার জন্য বলছি না, গণতন্ত্রকে বাঁচান, মানুষকে বাঁচান, দেশকে বাঁচান, আমি এবং আমরা আপনার কাস্টাডিতে আছি, আপনি রক্ষা করুন। দেখুন, মুখ্যমন্ত্রী কিছুটা চাপে আছেন। আছেন কেন? কারণ এতদিন যে অন্যায়গুলো করেছেন, এতদিন সেই অন্যায়ের মানে একতরফা করে গেছেন। আজকে সেই অন্যায়ের কিছু মানে মানে কতগুলো জায়গায় অন্যায়ের আজকে বিচার হওয়ার দিকে যাচ্ছে। যার একটা হলো এসআইআর। উনি দেখছেন এসআইআর এ উনি যে ১ কোটির মতন লোকের নাম, যাদের নাকি সন্ধ্যেবেলা ভোট টোট দেওয়া হতো, সেগুলো নাম ফাম বাদ যাচ্ছে। উনার দুধেল গাইদের নাম বাদ যাচ্ছে, যে জন্য এই মুর্শিদাবাদে দেখুন, মুর্শিদাবাদ মালদায় গন্ডগোল শুরু করেছেন উনি। এবং উনার চাপে থাকার আরেকটা কারণ হচ্ছে আপনার ইয়ে, এই কি বলে, একটা এসআইআর, আর দ্বিতীয় হচ্ছে আপনার ওনার উপর যে কেস এসছে। উনি সকালবেলা গিয়ে আজকে এর আগেও এই নিয়ে ৩ বার না ৪ বার উনি গিয়ে আইন ভাঙলেন, সিবিআই বা ইডির এগেনস্টে উনি আইন ভাঙলেন। কিন্তু এবার বুঝতে পেরেছেন যে ওনার মোটামুটি জেল যাত্রা মোটামুটি নিশ্চিত। তবে একটা কথা আমি স্টিল বলছি, সুপ্রিম কোর্টের উপর আমার কিন্তু ভরসা নেই আরজিকর কেসের জন্য। আরজিকর কেস সুপ্রিম কোর্ট যেভাবে ডুবিয়েছে, এবার এছাড়াও ডিএ মামলা যেভাবে সুপ্রিম কোর্ট ডুবিয়েছে, বা বিভিন্ন কেস যেভাবে সুপ্রিম কোর্ট ডুবিয়েছে, আমার সুপ্রিম কোর্টের উপর কোনো ভরসা নেই। আর দ্বিতীয়ত হচ্ছে সুপ্রিম কোর্ট এমন একটা কলেজিয়াম সিস্টেম বানিয়ে রেখেছে, এবং এই কলেজিয়াম সিস্টেমের ফলে খুব দামি উকিল ছাড়া কেউ সুপ্রিম কোর্টে যেতে পারবে না। ধরুন আমি আপনি কাল যদি খুন হয়ে যাই, আমাদের পরিবারের লোকেরা হাইকোর্ট পর্যন্ত যেতে পারবে, কিন্তু সুপ্রিম কোর্টের উকিলদের ফিস এত বেশি, যে খুন করেছে সে যদি ওই ফিসটা দিতে পারে, আমি কালকে ওই মানে আমি বিচারই পাবো না। সুপ্রিম কোর্ট দেশের 99.99% যে গরিব মানুষ আছে বা মধ্যবিত্ত আছে, তাদের কাছে তাদের কাছে বিচার পাওয়ার সবচেয়ে বড় অন্তরায় হলো সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট সাধারণ মানুষের জন্য নয়, সুপ্রিম কোর্ট সিস্টেমটা এমন ভাবে বানিয়ে রেখেছে যাতে নাকি সাধারণ ঘরের ছেলে মেয়েরা সুপ্রিম কোর্টের উকিল হতে পারে না। যেমন ধরুন আইআইটির একটা ছেলে, সে তার যদি ফ্যামিলি কোনো ব্যাকগ্রাউন্ড না থাকে, তবুও সে গিয়ে কিন্তু আপনার ইয়েতে যেতে পারে, ওই গুগলের হেড হতে পারে বা অ্যাডোবির হেড হতে পারে। কিন্তু ন্যাশনাল স্কুল অফ ল থেকে একটা ফ্রেশ একটা ফ্যামিলির ছেলে গিয়ে, তার যদি কোনো রকম প্রপার জ্যাক না থাকে বা কোনো মাথায় হাত না থাকে বা কলেজিয়ামের সঙ্গে লাইন আপ না থাকে, সে সুপ্রিম কোর্টে মানে ইয়ে করে মানে ওকালতি করে সে কিছু করতে পারবে না, তার সব রায় তার এগেনস্টে চলে যাবে। আপনি দেখছেন না, যেই অভিষেক মনু সিংভি আর এদের ৮-১০ জন আছে, ওরা গেলে সঙ্গে সঙ্গে রায় পেয়ে যায়, সেই জন্য ওদের ৩৫ লাখ টাকা রেট। এখন আমি এই প্রসঙ্গে আসবো, মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন দীপঙ্কর দা আমায় মাঝে মধ্যে বলেন কোর্টের জন্য কিছু টাকা খরচা করুন, ১২০০ কোটি টাকা দিয়েছি, ফাস্ট ট্র্যাক কোর্ট করেছি, প্লিজ কেন্দ্রীয় আইনমন্ত্রী কিছু করবেন না, কেন্দ্র সরকার বন্ধ করে দিয়েছেন ফান্ড, কিন্তু আমরা ৮৮ ফাস্ট ট্র্যাক কোর্ট, ৭ পক্সো কোর্ট, ১৯ হিউম্যান রাইট কোর্ট বানিয়েছি, রাজারহাটে জমি দিয়েছি কলকাতা হাইকোর্টকে, আমরা বিচারের জন্য অনেক কিছু করতে চাই। তারপরে কেউ তার, আপনি তো কোর্টের রায় দিয়েছেন কিন্তু একটা কোর্টের রায় মানেন না। কোর্টে রায় দিয়েছে আপনার ডিএ, আপনি সেই ডিএর রায় মানেন না। কোর্টে টিচারদের রায় দিয়েছে, তার এগেনস্টে আপনি সুপ্রিম কোর্টে যাচ্ছেন। আপনার কোর্টে তো সবকটা আদালতে সবকটা কেসে আপনি হারছেন,
হেরে আপনি সুপ্রিম কোর্টে চলে যাচ্ছেন। এখানে যদি আমি বলছি যদি 1000খানা যদি এখানে বেঞ্চ তৈরি হয়, আরো 1000টা বা আরো 2000টা যদি বেঞ্চ তৈরি হয়, তাতেও মানুষ বিচার পাবে না। কারণ মানুষ বিচার পেতে যখনই এইখানে সব বিচার শেষ হয়ে যাবে, যখন সে সুপ্রিম কোর্টে যাবে, সুপ্রিম কোর্টের উকিলদের পয়সা দেওয়ার মতো ক্ষমতা ভারতবর্ষের 99% লোকের নেই। ফলে আপনি এখানে কি করলেন শুধু জানি না, আপনি তো আসল খেলা খেলে দিচ্ছেন ওখানে। আপনি অভিষেক মনু সিংভিকে এখানে সাংসদ করেছেন। এবার অভিষেক মনু সিংভির লবির যে 10-12 জন লয়ার আছে, তাদের আপনি আমাদের ট্যাক্সের পয়সায় আপনি নিয়োগ করছেন। ব্যাস, মানুষ আর কোনো বিচার পাবে না। বিচারের সব রাস্তা তো আপনি বন্ধই করে দিচ্ছেন। লোকে আপনার কোর্টে এখানে সব কেস জিতলো, জিতে ওখানে গিয়ে আর জিততে পারবে না। ওখানে কেস, ওই ডিএর কেস যেমন পড়ে আছে, মাসে 2 বছরের উপর ডিএর কেস পড়ে আছে, 2 বছরের উপর ডিএর কেস পড়ে আছে। আপনি তো ওখানেই খেলে দিচ্ছেন। মানুষ বিচার পাবে? যেখানে সরকারি কর্মীরা বিচার পাচ্ছে না, সেখানে কে বিচার পাবে? মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন আমরা গণতন্ত্রকে বিপর্যয় থেকে বাঁচাতে হবে, আমাদের ইতিহাস ভূগোল সব যেন সুরক্ষিত থাকে, মিডিয়া যেন আগে থেকেই মিডিয়া ট্রায়ালে না যায়, সব এজেন্সি স্বচ্ছতা আইনের শাসন করে। দেখুন, গণতন্ত্র বেঁচে যাবে একটাই রাস্তা, গণতন্ত্র বাঁচার একটাই রাস্তা, আপনি পদত্যাগ করুন এবং আপনি আসুন এখান থেকে। আপনি 15 বছর রাজার ভূমিকায় ছিলেন, এবার আপনি আসুন, গণতন্ত্র এমনি বেঁচে যাবে। প্রধানমন্ত্রী আপনি সবচেয়ে বড় মানে প্রতিবন্ধকতা পশ্চিমবঙ্গের গণতন্ত্রে। সত্যতা আমি বলবো, প্রধানমন্ত্রী রাজ্যে আসছেন, প্রধানমন্ত্রী রাজ্যে আসাটা এই মুহূর্তে কতটা গুরুত্বপূর্ণ, এবং প্রধানমন্ত্রী একদম মালদা থেকে বলছেন যে আসল পরিবর্তনের দিশা দেখাবো, এটা কি মিলে যাবে এবার? আসবে তো, পশ্চিমবঙ্গে আসবেন না প্রধানমন্ত্রী। মমতা ব্যানার্জির জন্য 1984-এ প্রচার করতে এসেছিলেন। আমি আপনাকে বলি, এই ধরুন আমাদের কেন্দ্রীয় নেতারা এলে দেখবেন বিভিন্ন লোকে প্রশ্ন তোলে। 1984-এ মমতার জন্য প্রচার করতে এসেছিলেন রাজীব গান্ধী। 1989-এ মমতা ব্যানার্জির জজন্য প্রচার করতে এসেছিলেন সিন্ধিয়া টিন্ডিয়া সবাই। রাজীব গান্ধী, মাধবরাও সিন্ধিয়া সবাই প্রচার করতে এসেছিলেন। 1991-এও তাই। 96-এ মমতা ব্যানার্জির জন্য প্রচার করতে এসেছেন এখানে নরসিংহ রাও থেকে শুরু করে সবাই। 98-এ অটল বিহারী বাজপেয়ী ওনার জন্য প্রচার করতে এসেছেন। তা আপনি যখন বিরোধী ছিলেন, আপনার হয়ে সবাই প্রচার করতে এসছে, আর আজকে বিজেপির কেন্দ্রীয় নেতারা আপনার বিজেপির জন্য প্রচার করবে না? একসময় অটল বিহারী বাজপেয়ী, এল কে আদবানি, মুরলী মনোহর যোশী এই মমতা ব্যানার্জির জন্য প্রচার করে চলে গেছেন। আজকে যখন আমাদের মোদিজি বা অমিত শাহজি আসছে, তখন প্রশ্ন তুলছেন মমতা ব্যানার্জি যে কেন দিল্লি থেকে আসবেন। তো মোদিজি আসবেন, অমিত শাহজি আসবেন, নাড্ডাজি আসবেন, আমাদের কেন্দ্রের সব নেতারা আসবেন। ঠিক যেমন মমতা ব্যানার্জির জন্য আমাদের বিজেপি নেতারা একসময় এসছেন, আদবানিজি এসছেন, অটলজি এসছেন, মুরলী মনোহর জি এসছেন, রাজনাথ জি এসছেন, আজকেও আসবে। পরিবর্তনের দিশা দেখাবো বলছে প্রধানমন্ত্রী, এবার কি মিলে যাবে? আমি একটা কথা বলছি, এবার কিন্তু ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসছে, এটা নিয়ে যেন আপনাদের কোনো সন্দেহই না থাকে।